আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আরও একটা লাইভ ক্লাসে স্বাগতম। সেটা হচ্ছে আজকে আমাদের বায়োলজি ফ্রি অ্যাডমিশন কোর্সের লেকচার নাম্বার 9। ইতিমধ্যে আমরা 3টা চ্যাপ্টার শেষ করে ফেলছি, তোমরা জানো। কোষ বিভাজন, আরেকটা হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি, এবং আরেকটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। এই নিয়ে এটা আমাদের চতুর্থ চ্যাপ্টার, উদ্ভিদ প্রজনন। এই চ্যাপ্টারটা আমরা শেষ করাই দিব 2টা ক্লাসে। আজকে একটা ক্লাস হবে আর একটা ক্লাস হবে, তারপর আমরা 2টা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো এবং এই চ্যাপ্টারটা শেষেও তোমাদের এক্সাম হবে। সো তোমরা চটজলদি করে সবাইকে মেনশন দিয়ে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও, এই গ্রুপে সবাইকে মেনশন দিয়ে দাও, লাইভটা একটু মেনশন করে দাও। এবং তোমরা আমাকে একটু ক্লিয়ারলি বলো যে আমার ভয়েস শুনতে পারতেছো কিনা, আমার ভয়েস শুনতে পারতেছো কিনা। তোমরা একটু ক্লিয়ারলি বলো আমার ভয়েস শুনতে পারতেছো কিনা। তোমরা একটু ক্লিয়ারলি বলো আমার ভয়েস শুনতে পারতেছো কিনা। তোমরা একটু ক্লিয়ারলি বলো আমার ভয়েস শুনতে পারতেছো কিনা, ভিডিওটা ক্লিয়ার কিনা, এই 2টা জিনিস বলো। এবং লাইভটা একটু শেয়ার করো, ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করো। লাইভটা একটু শেয়ার করো, ফ্রেন্ডদের কমেন্টে মেনশন করো। আমার ভয়েস ক্লিয়ার কিনা একটু বলো, ভয়েস ক্লিয়ার কিনা একটু বলো। ফ্রেন্ডদেরকে মেনশন করো, লাইভটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো, লাইভটা শেয়ার করো। অল ইজ ওয়েল বলছো, অনেকেই বলছো ভাইয়া অল ইজ ওয়েল, মানে আমার কথা শুনতে পারছো, ভিডিও ক্লিয়ার দেখছো, কিন্তু এখন 2টা জিনিস তোমরা এখনও করো নাই। সেটা হচ্ছে কমেন্টে ফ্রেন্ডদেরকে মেনশন করো নাই এবং লাইভটা কিন্তু শেয়ার করো নাই। তোমরা সবার কাছে পৌঁছাই দাও লাইভটা শেয়ার করো এবং কমেন্টে ফ্রেন্ডদের কি করো, কমেন্টে ফ্রেন্ডদের মেনশন করো। এই 2টা জিনিস একটু তাড়াতাড়ি করে দাও। তোমরা যত তাড়াতাড়ি করবে আমরা তত তাড়াতাড়ি ক্লাসটা শুরু করব, ঠিক আছে? উদ্ভিদ প্রজনন প্রথম লেকচার। ইতিমধ্যে আমরা 8টা লেকচারের, এর আগের 8টা লেকচারে আমরা 3টা চ্যাপ্টার শেষ করছি। তো আজকে নতুন চ্যাপ্টার উদ্ভিদ প্রজনন। সো তোমরা একটু তাড়াতাড়ি, আজকে ফার্স্ট ক্লাস যেহেতু সবার থাকাটা জরুরি, লাইভটা শেয়ার করো, কমেন্টে ফ্রেন্ডদেরকে মেনশন করো। তোমরা লাস্ট বারের মতো বলে দিও যে সব ক্লিয়ার কিনা। আমি লাইভটা শুরু করে দিচ্ছি, আমি চেক করলাম সব কিছু ক্লিয়ার। তো চলো আমরা শুরু করে দিই উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা। লাইভ শেয়ার অ্যান্ড কমেন্ট মেনশন, ওকে ডান। ওকে চলো আমরা শুরু করে দিই উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা। নর্মালি আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় ভাইয়া প্রজনন বলতে কি বুঝেন বা কি বুঝাই, যা লিখে দিব তা নোট করবা, যা লিখে দিব তা নোট করবা। নর্মালি জিজ্ঞেস করা হয় বা কেউ যদি জিজ্ঞেস করে ভাইয়া প্রজনন বলতে কি বুঝেন বা প্রজনন বলতে কি বুঝায়, অ্যাকচুয়ালি প্রজনন বা রিপ্রোডাকশন ইংরেজিতে বলে রিপ্রোডাকশন। এই চ্যাপ্টারটার নাম প্লান্ট রিপ্রোডাকশন, ইংরেজিতে বলে রিপ্রোডাকশন কি। তাহলে সেটা হচ্ছে যে কোনো জীব যে প্রক্রিয়ায় তাই অনুরূপ বংশধর সৃষ্টি করে, কোনো জীব যে প্রক্রিয়ায় তার অনুরূপ বংশধর সৃষ্টি করে। যেমন একটা গরু প্রজনন প্রক্রিয়ায় গরুর বাচ্চা, একটা গরু না গাভী, সরি, একটা গাভী প্রজনন প্রক্রিয়ায় বাছুর তৈরি করবে। তাহলে এই যে গাভী থেকে যে বাছুর সৃষ্টি হয়েছে এটা একটা প্রজনন। তারপর মানুষ থেকে, মহিলা থেকে বাচ্চা আসে, তা কি ঠিক আছে? গর্ভধারণ করে কি মা, বাচ্চা গর্ভধারণ করে কি প্রক্রিয়ায়? প্রজনন প্রক্রিয়ায়। তাহলে একটা জীব তার অনুরূপ যে বংশধরগুলো সৃষ্টি করে যে প্রক্রিয়ায়, সে প্রক্রিয়া হচ্ছে এই প্রজনন। তাহলে লিখো এটা কি হবে? যে প্রক্রিয়ায়, এটা কি হবে? যে প্রক্রিয়ায় কোনো জীব, যে প্রক্রিয়ায় কোনো জীব তার অনুরূপ মানে তার মতোই হবে, অবশ্যই তার মতো। গাভীর বাচ্চা গাভীর মতোই হবে, গরুর মতোই হবে, মানুষের বাচ্চা মানুষের মতোই হবে। তাহলে অনুরূপ বংশধর সৃষ্টি করে সেই প্রক্রিয়াটাকে বলা হয় প্রজনন। তো ভাইয়া তো আমরা উদ্ভিদের প্রজনন পড়তেছি, তাহলে উদ্ভিদ প্রজনন কি হচ্ছে তা দেখো তো। উদ্ভিদ প্রজনন কি দাঁড়ালো? উদ্ভিদ প্রজনন সেম, উদ্ভিদও যেহেতু একটা জীব, তাহলে উদ্ভিদও যে প্রক্রিয়ায় তার অনুরূপ বংশধর সৃষ্টি করবে সেটাই উদ্ভিদ প্রজনন। কারণ আমরা জানি উদ্ভিদ কিন্তু জীব, উদ্ভিদ কিন্তু কি জীব, তাহলে জীব না, তো জীব হলে অবশ্যই প্রজনন করবে। তাহলে মাতৃ উদ্ভিদ যে প্রক্রিয়ায় নতুন উদ্ভিদ সৃষ্টি করে, নতুন
উদ্ভিদ সৃষ্টি করে তাই হচ্ছে উদ্ভিদের প্রজনন। তো এই চ্যাপ্টারটার নামে কিন্তু উদ্ভিদ প্রজনন, আর এখানে আমরা প্রজনন নিয়ে পড়বো উদ্ভিদের। তাই উদ্ভিদ প্রজনন বলতে বোঝাচ্ছে একটা মাতৃ উদ্ভিদ বা মাদার প্লান্ট থেকে আমরা যে প্রসেসে একটা নিউ প্লান্ট পাবো সেটাই হচ্ছে উদ্ভিদের প্রজনন। আই হোপ খুব সিম্পল জিনিস, তোমরা ক্লিয়ার। তো উদ্ভিদের প্রজনন মূলত কয় টাইপসের? কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ভাইয়া উদ্ভিদের প্রজনন, এই প্রজননকে ইংরেজিতে কি বলে? রিপ্রোডাকশন। ওকে, উদ্ভিদের প্রজনন ভাইয়া কয় ধরনের? তো আমি বলবো উদ্ভিদের প্রজনন 3 ধরনের। একটা হচ্ছে যৌন প্রজনন, দ্যাট মিনস ইংরেজিতে বলে সেক্সুয়াল রিপ্রোডাকশন। একটি হচ্ছে অযৌন প্রজনন, ইংরেজিতে বলে এসেক্সুয়াল রিপ্রোডাকশন। এ মানে নাই, মানে যৌন প্রজনন না আর কি বোঝাচ্ছে। আর আরেকটা আছে, সেটাকে বলা হয় পারথেনোজেনেসিস। পারথেনো, এটা নিয়ে আমরা পরে স্টাডি করবো। আর্থেনোজেনেসিস বা এটাকে বাংলাটাও জানা দরকার আছে, অপুংজনি বা পারথেনোজেনেসিস। তার মানে উদ্ভিদের প্রজনন মূলত 3 ধরনের, যৌন সেক্সুয়াল, অযৌন এসেক্সুয়াল, অ্যান্ড দ্য পারথেনোজেনেসিস বা অপুংজনি। সো এগুলো কিন্তু জানতে হবে, একদম সিম্পল, এগুলো কিন্তু জানতে হবে। আমরা আস্তে আস্তে উদ্ভিদের যৌন প্রজনন নিয়ে পড়বো, যেহেতু চ্যাপ্টারটাই প্রজনন নিয়ে, তো এখানে সব প্রজনন চলবে। সেটা হতে পারে যৌন, সেটা হতে পারে অযৌন, সেটা হতে পারে পারথেনোজেনেসিস বা হোস। আমরা সিরিয়ালি যাব, আগে আমরা এই যৌন প্রজননটা শিখবো, তারপর অযৌনটা শিখবো, তারপর পারথেনোজেনেসিস বা অপুংজনিটি শিখবো। তাহলে আমরা শুরু করবো কি দিয়ে? যৌন প্রজনন নিয়ে, উদ্ভিদ যে যৌন প্রজনন সেটা। সো তোমরা তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে মেনশন করো, লাইভটা শেয়ার করো, 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 তাড়াতাড়ি ফ্রেন্ডদের মেনশন করো, লাইভটা শেয়ার করো। দেখো আমি এটা মুছে দিচ্ছি, কোনো সমস্যা হলে কমেন্ট করবা, মানে ভয়েস রিলেটেড কোনো সমস্যা হলে একটু কমেন্ট করবা, আমাকে জানাবা যে কোনো টেকনিক্যাল ফল্ট যদি থাকে, মানে আমার ভয়েস যদি ভালোভাবে শোনা না যায়, এগুলো একটু বলে আমাকে একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? ওকে, অ্যাকচুয়ালি শুরুতে আমরা যে যৌন প্রজনন পড়বো সেটা আমরা অ্যাকচুয়ালি আবৃত বীজেরই পড়বো। তোমরা সবাই, আমি নগ্নবীজ আবৃত বীজ কিন্তু পড়াই দিছি, তাই না? তারা আবৃত বীজে আলাদা করে কি বোঝানোর দরকার নেই। প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আবৃত বীজের যৌন জনন। আমরা প্রথমে যে জিনিসটা শিখব আবৃত বীজের যৌন জনন। তোমরা কি জানো যৌন জনন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেটা হচ্ছে যৌন জনন বলতে বোঝায় যেখানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলন ঘটবে। তার মানে অ্যাকচুয়ালি আমরা যৌন তখনই বলি, এটাকে আমরা যৌন তখনই বলি যখন শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটে। এছাড়া যৌন আর কোনোভাবে বলার চান্স নাই। যৌন বলতেই আমরা বুঝি শুক্রাণু আর ডিম্বাণুর মিলন। শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ছাড়া ওগুলোকে আমরা যৌন বলতে পারি না। তাই যৌন কথাটা যেখানে থাকবে সেখানে নিশ্চয়ই বুঝবা যে শুক্রাণু আসবে, ডিম্বাণু তৈরি হবে, তারপর এই দুইটা মিলে নতুন একটা গাছ হবে। তো এটাই হচ্ছে যৌন জনন। তো আবৃত বীজের কিন্তু যৌন জননের মাধ্যমে বেশিরভাগ বংশ বিস্তার করে থাকে। এখন যৌন জননটা ভালো কথা, শুক্রাণু ডিম্বাণু তো আমরা জানি এগুলো খুব বেসিক জিনিস, কিন্তু ভাইয়া একটা আবৃত বীজ উদ্ভিদের কোন জায়গায় যৌন জননটা হয়, মানে মেইন জায়গাটা কোনটা? তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে একটা আবৃত বীজের যৌন জনন হয়, ভালো কথা, এখন এটা উদ্ভিদের কোন জায়গায় হয়? কারণ উদ্ভিদ তো অনেক বড় বিশাল একটা অংশ, উদ্ভিদের পাতা আছে, কাণ্ড আছে, মূল আছে, তো কোন জায়গায় ভাইয়া উদ্ভিদের যৌন জননটা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে লিখো প্রধান জনন অঙ্গ। প্রধান জনন অঙ্গ সেটা হচ্ছে ফুল। অ্যাকচুয়ালি একটা উদ্ভিদের যে জায়গায়, মানে আবৃত বীজ উদ্ভিদের যে জায়গায় নর্মালি যৌন জননটা ঘটে সেটা হচ্ছে ফুল হচ্ছে প্রধান জনন অঙ্গ। তো পরীক্ষা অনেক সময় ফুল কাকে বলে এটা শিখতে হয়। ফুল কাকে বলে এটা শিখতে হয়, তো লিখতে পারো ফুল হচ্ছে উদ্ভিদের প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ। এটা পরীক্ষায় আসতে পারে যে হয়তো পরীক্ষা বলতে পারে উদ্ভিদের প্রজননে বিশেষভাবে রূপান্তরিত বিটপকে কি বলে।
এরকম পরীক্ষা আসতে পারে এরকম উদ্ভিদের প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপকে কি বলে? আনসার হবে ফুল। এখন তোমরা এই বিটপ কথাটা স্বাভাবিক দেখে বুঝতে পারতেছো না অ্যাকচুয়ালি বিটপটা কি। আমি তোমাদেরকে বিটপটা চিনাচ্ছি, মনে রাখবা একটা উদ্ভিদকে তুমি মাটি থেকে যদি উপরে চিন্তা করো, কারণ উদ্ভিদ তো মাটি থেকে উপরে হিসাব করলে এভাবে আমরা বিবেচনা করি, কিন্তু মাটির নিচে উদ্ভিদেরও কিছু পার্ট থাকে যেটাকে আমরা মূল বলি। তোমরা জানো উদ্ভিদের মাটির নিচে থাকে মূল। তাহলে উদ্ভিদের মাটির নিচে মূল বাদে মাটির উপরে যে সকল অংশ দেখা যায় সবগুলোকে অংশকে আমরা বলি বিটপ। তাহলে হোয়াট ইজ বিটপ? অ্যাকচুয়ালি বিটপ হচ্ছে উদ্ভিদের মাটির উপর থেকে যা দেখা যায়, সেটা কাণ্ড হইতে পারে, সেটা শাখা প্রশাখা হইতে পারে, সেটা ফুল ফল যাই বলো না কেন সবগুলো হচ্ছে বিটপ। তাহলে ফুল কিন্তু মাটির উপরে থাকে, তাই এটাকে বিটপ বলা হচ্ছে, রূপান্তরিত বিটপ। আশা করি তোমরা বিটপ বুঝতে পারছো। খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আবৃতবীজির যৌন জননটা কোন ধরনের? আবৃতবীজির যৌন জননটা কোন ধরনের? উগ্যামাস ধরনের। উগ্যামাস ধরনের, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে যে আবৃতবীজির যৌন জনন কোন ধরনের? উগ্যামাস ধরনের। উগ্যামাস। এখন তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করবা ভাইয়া যে উগ্যামাস মানে কি? নিশ্চয় জিজ্ঞেস করবা ভাইয়া উগ্যামাস মানে কি? উগ্যামাস মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু থাকবে, ডিম্বাণুও থাকবে শুক্রাণুও থাকবে। তাহলে এদিকে আমি ডিম্বাণু লিখলাম, এদিকে আমি শুক্রাণু লিখলাম। শুক্রাণু ডিম্বাণু তো থাকবেই, কিন্তু মনে রাখবা এদের মধ্যে সাইজের ডিফারেন্স থাকে। সাইজের ডিফারেন্স বলতে ভাইয়া এটা খুব ক্ষুদ্র, শুক্রাণু হয় ক্ষুদ্র আর ডিম্বাণু হয় বড়। তাহলে সাইজে ছোট, এটা সাইজে বড়। আবার শুক্রাণুটা সচল আর ডিম্বাণুটা অচল, এটাই হচ্ছে উগ্যামাস। তার মানে ক্ষুদ্র সচল শুক্রাণু যখন বড় অচল ডিম্বাণুকে নিষিক্ত করে ওই জননটাকেই বলা হয় উগ্যামাস। তাহলে উগ্যামাস মানে হচ্ছে শুক্রাণু ক্ষুদ্র থাকবে এবং সচল মানে চলতে পারে, ডিম্বাণু বড় থাকবে এবং অচল চলতে পারে না। তো শুক্রাণু চলে চলে একে গিয়ে নিষিক্ত করবে, আর এই ধরনের নিষেককে বলা হয় উগ্যামাস। এখন এটা হয় আবৃতবীজির যৌন জনন, তো এটা পরীক্ষায় আসতে পারে, এটা পরীক্ষায় আসতে পারে, এটাই পরীক্ষায় আসতে পারে। ওকে, তারপর একটা কথা, যৌন জনন যখন হয় নর্মালি উদ্ভিদের কি সৃষ্টি হয় যেটার মাধ্যমে উদ্ভিদ বংশ বিস্তার করে? যৌন জননে কি এমন জিনিস সৃষ্টি হয় যেটার কারণে উদ্ভিদ একটা নতুন উদ্ভিদ হয়ে যায়, বড় একটা উদ্ভিদ হয়ে যায়? কি এমন হয়? সেটা হচ্ছে নর্মালি আমরা উদ্ভিদের যে মেইন অংশটা তোমার এই প্রজননে সাহায্য করে, বড় হতে সাহায্য করে বা নতুন উদ্ভিদ হতে সাহায্য, সেটা হচ্ছে বীজ। তোমরা জানো আমরা অনেক সময় বলি বীজ লাগাও চারা পাবে, বীজ লাগাও চারা পাবে, চারা উঠবে। তাহলে এই বীজটা অ্যাকচুয়ালি যৌন জননের ফসল। একটা উদ্ভিদে যখন যৌন জনন হয় তখন উদ্ভিদে কিন্তু বীজ সৃষ্টি হয়, আর ওই বীজের মাধ্যমেই উদ্ভিদ বংশ বিস্তার করে। তা আমি এটা বলতে পারি যে যৌন জননে বীজ সৃষ্টি হয়, আমি এটা বলতে পারি যে যৌন জননে বীজ সৃষ্টি হয়, যৌন জননে বীজ সৃষ্টি হয় এবং যৌন জননে বীজ সৃষ্টি হয় এবং বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে, এবং বীজ দ্বারা বংশবৃদ্ধি যৌন জনন, এবং বীজ দ্বারা বংশবৃদ্ধি কি? যৌন জনন। তার মানে আমরা জানি যৌন জনন যদি হয় একটা উদ্ভিদের বীজ সৃষ্টি হবে, আর এই বীজটা যদি তুমি মাটিতে রোপণ করো তাহলে এই বীজ থেকে একটা নতুন উদ্ভিদ হবে। তো এই জন্য আমরা বলতে পারি যৌন জননে বীজ সৃষ্টি হয় এবং বীজ দ্বারা বংশবৃদ্ধি হচ্ছে যৌন জনন, বীজের মাধ্যমেই তো বংশবৃদ্ধি ঘটবে। তাহলে একটা উদ্ভিদের আবৃতবীজের জননে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস জানছি, এগুলো তোমরা অবশ্যই নোট করবা, যেহেতু এটা অ্যাডমিশন ক্লাস। সো এই সকল জিনিস কিন্তু তোমাদের মেডিকেল এবং বিভিন্ন ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা এটা মুছে দিচ্ছি। এবার আমরা একটু নেক্সট পার্টে যাই। সেটা হচ্ছে যেহেতু আমরা জানি প্রধান জননাঙ্গ হচ্ছে ফুল, তাই ফুল সম্বন্ধে একটু জানতে হয়। যেহেতু আমরা জানি প্রধান জননাঙ্গ হচ্ছে কি? ফুল। আর প্রধান জননাঙ্গ কি? ফুল। তাহলে আমাদেরকে একটু কিন্তু
ফুল সম্বন্ধে জানতে হবে আমাদেরকে, একটু কিন্তু কি ফুল সম্বন্ধে জানতে হবে। ওকে, আমাদেরকে একটু কি সম্বন্ধে জানতে হবে? ফুল সম্বন্ধে জানতে হবে। দেখো ফুলটা আমি একটু এঁকে দেখাই, ফুলটা আমি একটু তোমাদেরকে এঁকে দেখাই। এখান থেকে অনেক কিছু জানার আছে, পরীক্ষা আসতে পারে। যেমন এরকম একটা আমি অংশ দেখাচ্ছি, এরকম একটা অংশ ফুলের, আমি যদি একটা ফুল আঁকি হ্যাঁ, আমি যদি একটা ফুল আঁকি, তাহলে ফুলের এই অংশগুলো এভাবে আঁকলাম। দেখো এখানে আমি একটা ফুল আঁকলাম। এখন এই ফুলের বিভিন্ন পার্ট সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে, এই ফুলের বিভিন্ন পার্ট সম্বন্ধে জানতে হবে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় পুষ্পাক্ষ, এই অংশটাকে বলা হয় পুষ্পাক্ষ। ভাইয়া পুষ্পাক্ষ মানেটা কি? এই পুষ্পাক্ষ মানে হচ্ছে এই অংশে ফুলের যে 4টে স্তবক থাকে, তোমরা জানো একটি ফুলের 4টি স্তবক, এই পুষ্পাক্ষতে 4টি স্তবক বিদ্যমান। একটা ফুলের কয়টা স্তবক? তোমরা নগ্নবীজি এবং অবৃতবীজি চ্যাপ্টার আমি পড়াইছি, কিন্তু 4টি স্তবক থাকে। তাহলে এই 4টি স্তবক এই পুষ্পাক্ষ ধারণ করে, এটা হচ্ছে পুষ্পাক্ষ। এবং দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে বৃতি। তোমরা জানো এই বৃতিটাই হচ্ছে ফুলের প্রথম স্তবক। তাহলে আমি এখানে লিখতেছি এটা হচ্ছে ফুলের কি? প্রথম স্তবক। তাহলে বৃতি, একটা ফুলের প্রথম স্তবক কি? বৃতি। এবং মনে রাখবা বৃতিটা মূলত কিছু খণ্ড খণ্ড অংশে বিভক্ত থাকতে পারে। যেমন এটা পুরাটা একটা বৃতি, তো এটা বৃতির একটি পার্ট, এটা বৃতির আরেকটা পার্ট। তাহলে এগুলো বৃতির পার্ট, এখানে 2টা আছে, আরও থাকতে পারে। তো এই বৃতির এই পার্টগুলোকে আমরা বলি বৃতির সদস্য। আর বৃতির সদস্যকে বলা হয় বৃত্তংশ। বৃত্তংশ বা ইংরেজিতে বলে সেপাল। ইংরেজিতে বৃতির আরেক নাম কি বলতো? ক্যালিক্স। ইংরেজিতে বৃতির আরেক নাম কি? ক্যালিক্স। তাহলে বৃতি হচ্ছে প্রথম স্তবক এবং বৃতির সদস্যকে বলা হয় বৃত্তংশ বা সেপাল। দ্বিতীয় স্তবক কি? দ্বিতীয় স্তবক হচ্ছে যে রঙিন কালারের যেগুলো দেখতেছ, এই যে রঙিন কালার, এই রঙিন কালারের জিনিসগুলোকে বলা হয় দল, ইংরেজিতে বলে করলা। এটা হচ্ছে তোমার ফুলের দ্বিতীয় স্তবক। এটা হচ্ছে ফুলের কি স্তবক? দ্বিতীয় স্তবক, ঠিক আছে। এবং দলেরও সদস্য আছে। দলের সদস্যকে কি বলে জানো তো? পাপড়ি। তোমরা জানো পাপড়ি বিভিন্ন রঙিন কালারের হয়। দলের সদস্যকে বলা হয় পাপড়ি, ইংরেজিতে বলা হয় পেটাল। ইংরেজিতে বলা হয় কি? পেটাল। এটা হচ্ছে ফুলের দ্বিতীয় স্তবক। তৃতীয় স্তবক কি ভাইয়া? এই যে এগুলো দেখতেছো লম্বা লম্বা, এই যে একটা 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 একটা, এখানে 4টা আঁকছি। এখান থেকে যদি আমি একটা নেই, এই যে লম্বা যেটা দেখতেছো, এটাকে বলা হয় পুংকেশর বা স্টেমেন। স্টামেন বা স্টেমেন যাই বলো, এটাকে বলে পুংকেশর। এটা ফুলের তৃতীয় স্তবক। কয় নম্বর স্তবক? তৃতীয় স্তবক। এবং এই যে পুংকেশরগুলা, নর্মালি এখানে কয়টা পুংকেশর রাখছি? 1টা 2টা 3টা 4টা স্তবক পুংকেশর রাখছি। তার মানে এগুলো কিসের সদস্য? এগুলো হচ্ছে পুং স্তবকের সদস্য। তাহলে পুংকেশর কিসের সদস্য? পুংকেশর পুং স্তবকের সদস্য। তাহলে পুং স্তবক হচ্ছে তৃতীয় স্তবক। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দিস। এই মাঝখানে যেটা থাকে, এই যে লম্বা করে অনেকটা স্ট্যাচু অফ লিবার্টির মতো, এই অংশটা, এই পুরো অংশটা, এই মাঝখানে এই পুরো অংশটা হচ্ছে চতুর্থ স্তবক। এটাকে আমরা বলি স্ত্রী কেশর। স্ত্রী কেশর বা ইংরেজিতে বলে কার্পেল। এটা হচ্ছে ফুলের কতত স্তবক? চতুর্থ। এবং এই স্ত্রী স্তবক, স্ত্রী কেশর একটাও থাকতে পারে, অনেকগুলোও থাকতে পারে। যদি অনেকগুলো থাকে তাহলে এটা হচ্ছে স্ত্রী স্তবকের সদস্য। স্ত্রী কেশর কিসের সদস্য? স্ত্রী স্তবকের সদস্য। তাহলে দেখো একটা ফুলের কয়টা পার্ট? 4টে স্তবক। বৃতি প্রথম স্তবক, ক্যালিক্স, বৃতির সদস্য হচ্ছে সেপাল। দল বা করলা দ্বিতীয় স্তবক, দলের সদস্য হচ্ছে পাপড়ি।
পুংকেশর, তৃতীয় স্তবক পুংকেশরগুলো পুংস্তবকের সদস্য, এবং চতুর্থ স্তবক স্ত্রী স্তবক, আর স্ত্রী স্তবকের সদস্যগুলোকে বলে স্ত্রীকেশর বা কালপেল। তাহলে এই ফুল সম্বন্ধে জানতে হবে, কারণ ফুল হচ্ছে মেইন জনন অঙ্গ, এখানেই মূলত জনন হয়। এখন তোমাদের একটা কিউরিয়াসিটি থাকতে পারে, আচ্ছা ভাইয়া ফুল থেকে যে আমরা জনন অঙ্গ বলতেছি, অ্যাকচুয়ালি কি ভাইয়া সব পার্টেই কি জনন কাজ হয়? মানে 4টা স্তবকে কি জনন কাজ হয়? নেভার। নাম দেখে বোঝা যায়। এই দেখো পুং মানে পুরুষ, তার মানে এটা আমাদের লাগবে শুক্রাণু তৈরি করার জন্য। আর স্ত্রী মানে হচ্ছে মহিলা, এটা আমাদের লাগবে ডিম্বাণু তৈরি করার জন্য। তার মানে অ্যাকচুয়ালি ফুলের যে অংশগুলা জনন কাজ করে, ওই অংশগুলো হচ্ছে একটা হচ্ছে পুংকেশর আর একটা হচ্ছে স্ত্রীকেশর। এই দুইটাই অংশই মূলত আমাদের ফুলের যৌন জননটা করে থাকে। বাকি অংশ মানে বৃতি বা দল এগুলো তেমন জননে কোনো ভূমিকা নাই। অ্যাকচুয়ালি এই দুইটা স্তবকেরই মূলত মেইন ভূমিকা। তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই দুইটা সম্বন্ধেই পড়ে থাকি। বৃতি বলো বা দল বলো এগুলো আমরা বিবেচনায় আনি না, আমরা শুধু এই দুইটা পড়বো। পুংস্তবক বিকজ এখান থেকে শুক্রাণু আসবে, এটা পুরুষ। স্ত্রীস্তবক এটা মহিলা, এখান থেকে ডিম্বাণু আসবে, তাই আমরা এই দুইটাই পড়ি। তো তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে করো তো। তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো, যে তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা। সবাই আমাকে কমেন্টে বলো তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা, সবাই আমাকে বলো। আমি প্রথমে পুংকেশর নিয়ে আলোচনা করব, তারপর স্ত্রীকেশর নিয়ে আলোচনা করব, কারণ প্রথমে আমার দায়িত্ব হচ্ছে শুক্রাণু আনা, দ্বিতীয়ত আমার দায়িত্ব হচ্ছে ডিম্বাণু আনা। আমি আগে এটা নিয়ে আলোচনা করব। তো তোমরা বলো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা। বুঝতে পেরেছি ভাইয়া, ওকে। দেখো ভাই এটা মুছে দিচ্ছি। তাহলে প্রথমে কি নিয়ে আলোচনা করবো? এটা নিয়ে, হ্যাঁ ওকে। প্রথমে আমি আলোচনা করব কোনটা নিয়ে? পুংকেশর নিয়ে। তো ভাইয়া একটা পুংকেশরের ফিগার আঁকবো। দেখো তোমরা পুংকেশরের ফিগারটা ছোটবেলায় পড়ছিলে কিনা। এরকম একটা লম্বা একটা অংশ থাকে এবং এরকম একটা অংশ থাকে। এটাই হচ্ছে একটা পুংকেশর। মনে হচ্ছে ললিপপ খাচ্ছ, অনেকটা ললিপপের সাথে তুলনা করা। এই যে এই অংশটা, এটা দ্বন্দ্ব না, এটাকে বলা হয় পুংদ্বন্দ্ব। ইংরেজিতে বলে কি? ফিলামেন্ট। পুংদ্বন্দ্বকে ইংরেজিতে কি বলে? ফিলামেন্ট। আর এই মাথার মতো যে অংশটা, এটাকে কি বলে? পরাগধানী। এটাকে কি বলে? পরাগধানী। ইংরেজিতে বলে কি? অ্যান্থার। ইংরেজিতে কি বলে? অ্যান্থার। আর মাঝখানে এদিকে একটা যোজনী দেখা যাচ্ছে, মানে একটা পৃথক অংশ দেখা যাচ্ছে, যেটা এখানে দুইটা প্রকোষ্ঠকে আলাদা করছে। এই অংশটাকে বলা হয় যোজনী বা ইংরেজিতে বলা হয় লিঙ্কার। তাহলে এটা কিসের ফিগার আঁকছেন ভাইয়া? এটা আঁকছি ভাইয়া পুংকেশরের ফিগার, একটা পুংকেশরের ফিগার। এগুলো তোমরা কিন্তু ফুলে দেখে থাকো, এভাবে ছড়াই ছিটাই থাকে। এটাকে ইংরেজিতে বলে স্টেমেন। ইংরেজিতে বলে স্টেমেন। এখন তোমাকে জানতে হবে এই যে পরাগধানী যেটা দেখতেছো, এটার ভিতরে কি তৈরি হয়। এই পরাগধানীর ভিতরে এরকম গোল 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 গোল, পরাগধানীর ভিতরে এরকম গোল 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 কিছু জিনিস তৈরি হয়, যেগুলাকে আমরা বলি পরাগ রেণু। এই যে গোল গোল যে জিনিসগুলো দেখতেছ, এগুলোকে আমরা বলি পরাগ রেণু। অ্যান্ড পরাগ রেণু ইজ হ্যাপ্লয়েড মানে এন। তার মানে এই পরাগধানীর ভিতরে কি তৈরি হয়? পরাগ রেণু। পরাগধানীর ভিতরে কি তৈরি হয়? পরাগ রেণু। পরাগধানীর ভিতরে কি তৈরি হয়? পরাগ রেণু। এগুলো দেখতে গোল গোল গোল। এবং এই পরাগ রেণু হচ্ছে হ্যাপ্লয়েড, এবং এই পরাগ রেণুটাই হচ্ছে মেইন অংশ। এখান থেকেই আসবে শুক্রাণু। এই পরাগ রেণু থেকেই আসবে শুক্রাণু। তাহলে আমরা পুংকেশরের একটা ফিগার দেখে ফেলছি, যেখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে কোন জায়গা থেকে শুক্রাণু আসতে পারে। মূলত এই পরাগ রেণু থেকে আসতে পারে। আচ্ছা, এইবার আসো, তাহলে আমাদের এই নিশ্চয়ই এই পরাগ রেণু সম্বন্ধেই স্টাডি করতে হবে। আমার এই অংশগুলো আর দরকার নেই। আমার পুংদ্বন্দ্ব জানার দরকার নেই, আমার যোজনীয় জানার দরকার নেই, আমার পরাগধানীও জানার দরকার নেই। আমার মেইন অংশটা লাগবে। আমার মেইন অংশটা কি বলতো? পরাগ রেণু। দেখো ভাই, জুম করে করে তোমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি, কোনটা দরকার কোনটা দরকার না। প্রথমে ফুলকে দেখাইছি, ফুলের মধ্যে কোন দুইটা জিনিস দরকার। আমি বলতে একটা স্ত্রীকেশন নিবা, একটা পুংকেশন নিবা। এবার পুংকেশরকে জুম করে দেখাইছি, জুম করে দেখে এই পুংকেশরের মধ্যে কোনগুলো বাদ দাও। এই পুংদ্বন্দ্ব, যোজনী, পরাগধানী এগুলো বাদ দাও, ভিতরে যে পরাগ রেণু আছে ওইটা নিয়ে কাজ করো। তার মানে এখন আমরা এই পরাগ রেণু নিয়েই জাস্ট কাজ করবো। এখন আমরা জাস্ট এই পরাগ রেণু নিয়ে কাজ করবো, এটাই হচ্ছে মেইন অংশ। তাহলে দেখো ভাইয়া, এই পরাগ রেণু নিয়ে যে কাজ করব ভাইয়া, এই যে পরাগ রেণু নিয়ে যে কাজ করব সেটা আমি অবশ্যই বলছি। ওয়েট,
দেখো এই যে এখানে একটু লিখো, এটাকে অনেক নামে ডাকা হয় রেণুস্থলী, এটাকে অনেক নামে ডাকা হয় রেণুস্থলী বা পরাগরেণু, এটাকে অনেক নামে ডাকা হয় রেণুস্থলী বা পরাগরেণু বা মাইক্রোস্পোরাঞ্জিয়া। তার মানে এখন আমরা পড়ব পরাগরেণুর ডেভেলপমেন্ট। এখন আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে রেণুস্থলী বা পরাগরেণু ডেভেলপমেন্ট। পরাগরেণুটা কিভাবে তৈরি হয় পরাগধানীর ভিতরে। এই পরাগরেণু কোথায় তৈরি হয়, পরীক্ষা আসতে কি লিখবা? পরাগধানীর ভিতরে পরাগরেণু তৈরি হয়, কিভাবে তৈরি হয় সেটাই আমরা দেখব। তার মানে আমাদের কি লাগবে বলো তো? আমাদের লাগবে পরাগধানী। তো মনে রাখবা অধিকাংশ উদ্ভিদের যে পরাগধানীটা আছে এই পরাগধানীটা কিন্তু চারকোনা টাইপসের। আমি একটু একে দেখাচ্ছি এই পরাগধানীটা কিরকম, দেখো আমি দেখাচ্ছি। এরকম চারকোনা টাইপসের পরাগধানীটা, এটাই হচ্ছে পরাগধানী, হ্যাঁ। এটা তো পুংদণ্ড, একটু আগেই দেখাইছি। তো অধিকাংশ উদ্ভিদে এই পরাগধানীগুলো চারকোনা টাইপসের। কয় কোনা? চারকোনা। তাহলে আমি এখানে লিখছি এই যে পরাগধানী চারকোনা বিশিষ্ট। এখন মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কোনায় কিছু কোষ বড় থাকে। আমি একটু লাল কালি দিয়ে দেখাবো। এটা একটা কোনা, এই একটা কোনায় এরকম একটা কোষ বড় পাবো, এই একটা কোনায় এরকম কিছু কোষ পাবো বড়, এই একটা কোনায় এরকম পাবো বড় কোষ, এই একটা কোনায় এরকম পাবো বড় কোষ। তার মানে প্রত্যেকটা কোনায় বড় কোষ থাকে কিছু, আর বাকি জায়গাগুলোতে এরকম ছোট ছোট কোষ থাকে। ছোট কোষ থাকে, ঠিক আছে। প্রত্যেকটা কোনাতে কি থাকে? বড় বড় কোষ থাকে, আর বাকি জায়গায় এরকম ছোট ছোট কোষ থাকে। তো আমার দরকার এই বড় কোষগুলা। তো এই যে বড় কোষগুলো দেখতেছ, এগুলাকে একটা নাম দেওয়া হয়। এগুলোর নাম হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে আর্কিস্পোরিয়াল কোষ কি? যে পরাগধানীর ভিতরে প্রত্যেকটা কোণাতে কিছু বড় কোষ থাকে, যেগুলোকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? এগুলো হচ্ছে কোথায় থাকে? প্রতিটি কোণায় থাকে। এবং মনে রাখবা এদের নিউক্লিয়াস বড় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম ঘন। কেন বড় নিউক্লিয়াস, কেন সাইটোপ্লাজম ঘন? এটা লজিক হচ্ছে কারণ এখানে কিন্তু এখন বিভাজন ঘটবে, কারণ আর্কিস্পোরিয়াল কোষ থেকে কিছু কোষ তৈরি হইতে হবে। এই আর্কিস্পোরিয়াল কোষ থেকে কিছু কোষ তৈরি হইতে হবে, তাই এটার নিউক্লিয়াস বড়, যাতে দুইটা কোষ তৈরি হলে ওখানে ঠিক কিছু ভালো অ্যামাউন্টের নিউক্লিয়াস যায়, ভালো অ্যামাউন্টের সাইটোপ্লাজম যায়। এই জন্য বড় নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ঘন। এতটুকু পর্যন্ত একটু জানতে হবে। তার মানে এই আর্কিস্পোরিয়াল কোষ কিন্তু এখন বিভাজন হবে। এখন কি ঘটবে? এখানে বিভাজন করে দুইটা কোষ তৈরি করবে। একটা কোষটা হচ্ছে প্রাথমিক জনন কোষ, একটা কোষের নাম হচ্ছে প্রাথমিক জনন কোষ, আর একটা কোষের নাম হচ্ছে দেয়াল কোষ। দেখো দুই ধরনের কোষ তৈরি করবে। একটা কোষের নাম হচ্ছে প্রাথমিক জনন কোষ, আর একটা কোষের নাম হচ্ছে দেয়াল কোষ। কোনটা? এই আর্কিস্পোরিয়াল কোষটা বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করবে, প্রাথমিক জনন কোষ আর একটা হচ্ছে কি কোষ? দেয়াল কোষ। মনে রাখবা এই দেয়াল কোষ, যেহেতু দেয়াল কোথায় থেকে? দেয়াল বাইরের দিকে থাকে। বাইরে মানে কোন দিকে? পরিধির দিকে। তার মানে এই দেয়াল কোষটা মূলত পরিধির দিকে থাকে। আর এই প্রাথমিক জনন কোষটা তাহলে কোথায় দিকে থাকবে? কেন্দ্রের দিকে। প্রাথমিক জনন কোষ কোথায় থাকবে? কেন্দ্রের দিকে। দেয়াল মানে বাইরে থাকে না, দেয়াল আমরা সবসময় বাইরে বলি। তো প্রাথমিক জনন কোষ আর একটা হচ্ছে দেয়াল কোষ। ওকে, এখন এই দেয়াল কোষ যেটা দেখতেছো, এটা যেহেতু দেয়াল, এই দেয়াল যেটা দেখতেছো এই দেয়াল কোষ, এই দেয়াল সম্বন্ধে কিছু জিনিস জানতে হবে যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই দেয়াল কোষের প্রাচীর খুব মোটা, মানে প্রাচীর 3 থেকে 5 স্তর বিশিষ্ট। এই দেয়াল কোষের প্রাচীরটা কি?
3 থেকে 5 স্তর বিশিষ্ট, 3 থেকে 5 স্তর বিশিষ্ট। এই দেয়াল কোষের প্রাচীরটা কি 3 থেকে 5 স্তর বিশিষ্ট। এবং মনে রাখবা 3 থেকে 5 স্তর বিশিষ্টর মধ্যে সবচেয়ে ভেতরের যে স্তর মানে প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তর, সবচেয়ে ভেতরের স্তর নাম হচ্ছে ট্যাপেটাম। খুবই গুরুত্বপূর্ণ, ট্যাপেটাম। তার মানে আমি তো বললাম যে ভাইয়া এটা প্রাচীর 3 থেকে 5 স্তর বিশিষ্ট, তাহলে তুমি যদি সবার লাস্টের স্তরটা দেখো, মানে সবচেয়ে লাস্টের স্তর না, সবচেয়ে ভেতরের স্তরটা যদি দেখো, সবার ভেতরের স্তরটা, তাহলে ওই স্তরটার নাম হচ্ছে ট্যাপেটাম। ওই স্তরটার নাম হচ্ছে কি ট্যাপেটাম। এই স্তরটার নাম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বলতে পারে প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তরের নাম কি, পরীক্ষা আসতে পারে ট্যাপেটাম। আর এই ট্যাপেটামের একটা কাজ মনে রাখতে হবে। কার? ট্যাপেটামের একটা কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ট্যাপেটাম বিগলিত হয়ে মানে গলে গিয়ে, বিগলিত মানে কি গলে গিয়ে আমাদের এই যে পরাগরেণু আছে, পরাগরেণুকে পুষ্টি দেয়। তাহলে বিগলিত হয়ে পরাগরেণুর পুষ্টি যোগায়, পরাগরেণুর পুষ্টি যোগায়। খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা লাইন। তাহলে ভাইয়া কিন্তু এদিকে দেখাচ্ছে, দেখো দেয়াল কোষের কথা বলতে প্রাথমিক জনন কোষ পরে, এটার সাথে জননের সম্পর্ক আছে, কিন্তু দেয়াল কোষের সাথে জননের কোনো সম্পর্ক নাই। নাম দেখে বোঝা যায় দেয়াল আবার কিসে জনন কাজ করবে, জনন কোষে না জনন কাজ করবে। তাই আগে দেয়াল কোষ সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে ফেলো, জনন কোষটা একদম ইজি। দেয়াল কোষ যেহেতু এটা দেয়াল, তাহলে এটার প্রাচীর থাকবে, প্রাচীর মানে দেয়াল, এবং দেয়ালটা খুব মোটা, মানে 3 থেকে 5 স্তর বিশিষ্ট। আর এই দেয়ালের সবচেয়ে ভেতরের স্তর যেটা, সেটার নাম জানতে হবে ট্যাপেটাম। আর ট্যাপেটামের কাজটা জানতে হবে। ট্যাপেটাম বিগলিত হয়ে পরাগরেণু পুষ্টি, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে, আরেকটা এডিশনাল ইনফরমেশন এখানে জানতে হবে, মানে এটা অবশ্য দেয়াল কোষ নিয়ে, সেটা হচ্ছে পরাগধানীর প্রাচীর ঘেরা অংশকে, পরাগধানীর প্রাচীর ঘেরা অংশকে পরাগথলি বলে। এটা পরীক্ষা আসতে পারে যে পরাগধানীর প্রাচীর ঘেরা অংশকে কি বলে। পরীক্ষা আসতে পারে যে পরাগধানীর এই যে প্রাচীর দেখতেছো না, এই যে প্রাচীর ঘেরা যে অংশটা, ভিতরের অংশটা, ওই প্রাচীর ঘেরা অংশকে থলি মানে তো বুঝো, থলি মানে ভিতরে একটা স্পেস থাকে, ওটাকেই থলি বলে। আর স্পেসটা মূলত একটা দেয়াল দিয়ে ঢাকা, মানে প্রাচীর দিয়ে ঘেরা, এটাই বোঝা যাচ্ছে। সো পরাগধানীর প্রাচীর ঘেরা অংশকে কি বলে, পরাগথলি বলে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে পরাগধানীর প্রাচীর ঘেরা অংশকে কি বলে, আনসার হচ্ছে পরাগথলি। এবং খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা, আবৃত বীজিতে 4টি পরাগথলি থাকে। আবৃত বীজিতে 4টি, কয়টি? আবৃত বীজিতে 4টি পরাগথলি থাকে। দেয়াল কোষ সম্বন্ধে এগুলাই জানতে হবে। তাহলে প্রথমে দেখো দেয়াল কোষ সম্বন্ধে কি জানতে হবে। এটা পরিধির দিকে থাকে, মানে আর্কিওস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে দেয়াল কোষ আর প্রাথমিক জনন কোষ তৈরি করছে। দেয়াল কোষ পরিধির দিকে থাকে। তো এই দেয়াল কোষের প্রাচীর হচ্ছে 3 থেকে 5 স্তর বিশিষ্ট। তার মধ্যে প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তরের নাম হচ্ছে ট্যাপেটাম, খুবই গুরুত্বপূর্ণ। এবং ট্যাপেটামের কাজটাও গুরুত্বপূর্ণ। ট্যাপেটাম বিগলিত হয়ে পরাগরেণু পুষ্টি যোগায়, এই যে পরাগরেণু পুষ্টি যোগাবে। এবং পরাগধানীর প্রাচীর ঘেরা অংশকে বলা হয় পরাগথলি। পরীক্ষা আসতে পারে পরাগধানীর প্রাচীর ঘেরা অংশকে কি বলে, পরাগথলি। এবং মনে রাখবা আবৃত বীজিতে 4টি পরাগথলি থাকে। কয়টি? 4টি। তোমরা বইয়ে একটা পিকচার দেখবা, আমি দেখাচ্ছি না এখানে, বইয়ে দেখবা, বইয়ে একটা পিকচার আছে যেখানে দেখাইছে এরকম গোল গোল 4টা অংশ দেখাইছে, মানে এটা 4টা পরাগথলি দেখাইছে, গোল গোল 4টা পরাগথলি দেখাইছে বইয়ে, দেখিও। আবৃত বীজিতে 4টি পরাগথলি। পরীক্ষা আসতে পারে আবৃত বীজিতে কয়টি পরাগথলি থাকে। তাহলে দেয়াল কোষ সম্বন্ধে জানা শেষ। এবার আসে প্রাথমিক জনন কোষ। প্রাথমিক জনন কোষ তো একদম ইজি। প্রাথমিক জনন কোষ জানা হচ্ছে একদম ইজি। প্রাথমিক জনন কোষ জানাটা হচ্ছে একদম ইজি। আমি একটু প্রাথমিক জনন কোষ নিয়ে তোমাদেরকে আইডিয়া দিচ্ছি। এই প্রাথমিক জনন কোষ, যেহেতু এটা জনন কোষের সাথে সম্পর্ক, তাহলে দেখো প্রাথমিক জনন কোষ সম্বন্ধে কি জানতে হবে। সেটা হচ্ছে প্রাথমিক জনন কোষ থেকেই মূলত পরাগরেণু তৈরি হবে। এই যে আমরা যে বললাম না ভাইয়া পরাগরেণু ডেভেলপমেন্ট মানে পরাগরেণু কিভাবে তৈরি হয় সেটা দেখান। তো এই পরাগরেণুটা আসবে এখান থেকেই আসবে। তো পরাগরেণু অ্যাকচুয়ালি কোত্থেকে আসবে, বিকজ পরাগরেণু তো হ্যাপ্লয়েড, মনে রাখবা। এই পরাগরেণু হচ্ছে হ্যাপ্লয়েড, মানে
এন আর কি, ঠিক আছে না? তো পরাগ রেণু আসবে পরাগ মাতৃকোষ থেকে, তাই এই প্রাথমিক জনন কোষে কি থাকবে? পরাগ মাতৃকোষ থাকবে, একদম সোজা। কারণ পরাগ মাতৃকোষ থেকেই তো আমি পরাগ মানে পাবো। এবং মনে রাখবা এই মাতৃকোষ সবসময় টোয়াইস এন হয়, তাহলে এটা হচ্ছে টোয়াইস এন মানে ডিপ্লয়েড। এখন এই পরাগ মাতৃকোষে যদি তোমার মিওসিস হয়, তোমরা জানো মিওসিস হলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মানে 2n-টা কি হয়ে যাবে n। এই এখনই আমরা পাবো পরাগ রেণু। তাহলে দেখছো পরাগ রেণু কিভাবে আসছে। এবং মনে রাখবা পরাগ রেণু কি হবে? n হবে। কি হবে? হ্যাপ্লয়েড। এবং পরাগ রেণু আমরা কয়টা পাবো? 4টা পাবো, 4টা। মিওসিসে কয়টা পরাগ রেণু তৈরি হয়? মিওসিস কোষ বিভাজনে একটা থেকে কয়টা তৈরি হয়? 4টা না? তাহলে আমরা এই একটা পরাগ মাতৃকোষ থেকে মিওসিস হলে কয়টা পরাগ রেণু পাবো? 4টিটা। পরীক্ষা আসতে পারে একটি পরাগ মাতৃকোষ থেকে কয়টি পরাগ রেণু তৈরি হয়? আনসার হচ্ছে 4টি পরাগ রেণু। তাহলে আমরা পরাগ রেণুর ডেভেলপমেন্ট শিখে ফেলছি, আমরা দেখে ফেলছি রেণুস্থলী বা পরাগ রেণু বা মাইক্রোস্পোরেঞ্জিয়ার ডেভেলপমেন্ট, মানে কিভাবে পরাগ রেণু তৈরি হয়, কিভাবে পরাগ রেণু তৈরি হয়। এই যে এটাই হচ্ছে কিভাবে পরাগ রেণু তৈরি হয়। তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা একটু প্রশ্ন বলো। আমি এবার পরাগ রেণুর ভিতরের স্ট্রাকচার দেখাবো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরাগ রেণুর স্ট্রাকচার জানাটা মারাত্মক ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। সো ভাইয়া এখন এই পরাগ রেণুর স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাবো। তোমরা আগে আমাকে বলো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। ভাইয়া 10 মিনিটের জন্য নামাজের ব্রেক দিলে ভালো হয়। 10 মিনিটের জন্য? আচ্ছা ঠিক আছে, 10 মিনিটের জন্য নামাজে ব্রেকডাউন দিতাম। আচ্ছা আজান তো মাত্র দিল, আজানটা একটু শেষ হোক। তোমরা একটু কমেন্টে বলো এতটুকু বুঝতে পারছো কিনা, যে পরাগ রেণু সম্বন্ধে বুঝতে পারছো কিনা। যদি এতটুকু পর্যন্ত বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট করো যে ভাই বুঝছি। কারণ এখন আমরা পরাগ রেণু স্ট্রাকচার দেখবো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে মেডিকেলে কোয়েশ্চেন আসে। আচ্ছা ঠিক আছে, যাও সবাই 10 মিনিট। এখন কয়টা বাজে? দাঁড়াও, আচ্ছা যাও সবাই যাও। টেন মিনিটস ব্রেক, যাও 10 মিনিট ব্রেক, যাও 10 মিনিট পর তোমরা চলে আসো। কিন্তু আসবা, কিন্তু এখন কিন্তু পরাগ রেণুটা খুবই গুরুত্বপূর্ণ। পরাগ রেণু না পড়লে কিন্তু হবে না। এখান থেকে মেডিকেল কোয়েশ্চেন আসছে, আমি কোয়েশ্চেন দিব।